লিয়াম একজন সাধারণ অফিস কর্মচারী। তার জীবন একেবারে দুঃখজনক। সে অফিসে অনেক কাজ করে থাকে। অফিস তাকে হাড়ভাঙ্গা খাটুনি দেয়। তবে ভাগ্যক্রমে তার একটা পরিবার আছে যেখানে সে ফিরে যেতে পারে। পরিবারের কারণে সে সব সহ করে। তার বস সবসময় তাকে অপমান করে, এমনকি জুনিয়ররাও তাকে উপহাস করে। একদিন লিয়ামের কলেজের এক জুনিয়র উইপ তাকে একটা মেগা অ্যাকশন ফিগার নিয়ে মেসেজ করে। লিয়াম নিজেও ছোটবেলা থেকে একজন উইপ। জুনিয়র তাকে যে লোকেশন পাঠায় সেখানে সে যায়। সেখানে গিয়ে দেখে তার স্ত্রী অন্য এক পুরুষের সঙ্গে ডেটে। সে একেবারে হতবাক হয়ে যায়, কারণ তার স্ত্রী তো তাকে বলেছিল আজ সে তার মেয়েকে তলোয়ার শেখানো ক্লাসে নিয়ে যাবে। সে রাতে বাসায় ফিরে লিয়াম স্ত্রী ও মেয়েকে জিজ্ঞেস করে দিনটা কেমন গেল। তারা বলে আজ তলোয়ার ক্লাসের টুর্নামেন্ট ছিল আর তাদের মেয়ে সব ম্যাচ জিতেছে। লিয়াম বিশ্বাস করে নেই, সে যা দেখেছে হয়তো ভুল, কিন্তু সে চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারে না। তাই পরের দিন সে আবার সে জায়গায় যায়। এবার শুধু তার স্ত্রী না, তার মেয়েও সেখানে থাকে। আর মেয়ে ওই অপরিচিত লোককে বাবা বলে ডাকে। লিয়াম একেবারে ভেঙে পড়ে, অফিসে মন বসাতে পারে না। এমন সময় তার বস এসে বিনা কারণে গালাগালি করে। হঠাৎ লিয়ামের স্ত্রীর ফোন আসে, বলে তাদের মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। লিয়াম তড়িঘড়ি করে হাসপাতালে যায়। ডাক্তার বলে মেয়ের রক্ত লাগবে, কিন্তু লিয়ামের রক্তের গ্রুপ মেলে না। লিয়ামের স্ত্রী রক্ত দিতে যাওয়ার সময় লিয়াম রক্তের গ্রুপ নিয়ে একটু রিসার্চ করে। সে দেখে তার মেয়ের রক্তের গ্রুপ তালিকার সাথে মেলে না। তখন সে নিশ্চিত হয় সে মেয়েটার বাবা না। তারা বাসায় ফিরে লিয়াম তার স্ত্রীকে মুখোমুখি করে, কিন্তু স্ত্রী কোনো কিছুই স্বীকার না করে বলে সব দোষ তোমার। তুমি সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত, পরিবারের জন্য সময়ও দাও না। এত কাজ করো অথচ টাকাও আনো না। তুমি তো এই পরিবারের অংশই না। আমি একাই এতদিন মেয়েকে বড় করেছি। তারপর সে বলে আমি মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। এই কথা শুনে লিয়াম ভেঙে পড়ে। সে মেয়েকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটা বলে আমার অন্য বাবাকে বেশি ভালো লাগে। লিয়ামের মন পুরোপুরি ভেঙে যায়। পরের দিন অফিসে গেল। বস বলে তোমার কম্পিউটার থেকে 50 মিলিয়ন ইয়ান ট্রান্সফার হয়েছে। লিয়াম বলে আমি কিছু করিনি। তারপর তার মনে পড়ে সে একদিন হাসপাতালে যাওয়ার তাড়াহুড়ায় কম্পিউটার আনলক অবস্থায় রেখে গিয়েছিল। তবুও কেউ তার কথা বিশ্বাস করে না। তাকে চোর বলে চাকরি থেকে বের করে দেয়। তার স্ত্রী এই সুযোগে তালাক চায়, তবে এখনো চাইল্ড সাপোর্ট দাবি করে। কোম্পানি তাকে কোর্টে না দিলেও বলে সারা টাকা কিস্তিতে ফেরত দিতে হবে। এখন লিয়াম একজন কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাজ করে, কিন্তু সেটাও ভালোভাবে চলে না। প্রতিদিন বস তাকে বকা দেয়। লিয়ামের জীবন একেবারে তছনছ হয়ে যায়। সে হতাশায় ডুবে যায়, কারণ ওর আর বাঁচার কোনো মানেই নেই। এমনকি যেসব অ্যাকশন ফিগার আর মেগা টয় তাকে আনন্দ দিত সেগুলোর প্রতিও আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু তবুও সে বিশ্বাস করে সব ঠিক হয়ে যাবে যদি সে শুধু পরিশ্রম করে থাকে। সে তার মেয়েকে খুব মিস করে, যদিও জানে মেয়েটা আসলে ওর নিজের নয়। তবুও সে আশা করে একদিন মেয়েটার সাথে দেখা হবে। কিন্তু হঠাৎ সে জানতে পারে সে গুরুতর অসুস্থ। কোনো ইন্স্যুরেন্স নেই, চিকিৎসা করানোর টাকাও নেই। তাই লিয়াম চুপচাপ নিজের অ্যাপার্টমেন্টে মরার জন্য অপেক্ষা করতে থাকে। সে শুধু মৃত্যুর অপেক্ষা করে। হঠাৎ ওর সামনে একটা ঝলমলে আলো দেখা যায়। আলোটা ওকে দেখায় অতীতে কি ঘটেছিল। লিয়াম জানতে পারে ওর বস ওর কম্পিউটার থেকে টাকা পাঠিয়ে ওকে ফাঁসিয়েছে। শুধু তাই নয়, তার স্ত্রীর সঙ্গে যে লোকটার সম্পর্ক ছিল সে লোকটাই ছিল ওর বস। বসই ওর স্ত্রীকে টাকা দিত যাতে সে বিলাসবহুল জীবন করতে পারে। লিয়াম একেবারে ভেঙে পড়ে। সে ভাবে যদি এইসব স্বপ্ন হতো, কিন্তু এক অজানা কণ্ঠস্বর বলে এটাই বাস্তব। হঠাৎ আলো থেকে একটা স্টাইলিশ লোক বের হয়, নিজেকে গাইড বলে পরিচয় দেয়। সে বলে তুমি ভালো মানুষ, তবুও তোমার জীবন খুব কষ্টের ছিল। সে লিয়ামকে জিজ্ঞেস করে তুমি কি তাদের ক্ষমা করতে পারো। লিয়াম রেগে যায়। সে বলে আমি ক্ষমা চাই না, আমি প্রতিশোধ চাই। গাইড আনন্দিত হয়, বলে তোমার এই নেগেটিভ আবেগগুলো খুবই সুস্বাদু। সে বলে তুমি ভালো ছিলে বলেই আমি তোমাকে পছন্দ করেছি। কিন্তু লিয়াম বলে আমি আর ভালো থাকার কেয়ার করি না। সে দুঃখ প্রকাশ করলো, কারণ তার ভালো স্বভাবের সুযোগ নেওয়া হয়েছিল। সে প্রতিজ্ঞা করলো জীবনে আর একটা সুযোগ পেলে সে শুধু নিজের জন্যই বাঁচবে, দরকার হলে ভিলেনও হবে আর সবার উপর দিয়ে চলে যাবে। তখন গাইড বলল এজন্যই তো আমি এসেছি। সে একটা সুটকেস খুলে কিছু ছবি বের করলো। সে বলল লিয়াম আমি তোমাকে একটা নতুন জগতে পাঠাতে এসেছি, তুমি চাইলে একটা বেছে নিতে পারো। বিকল্পগুলো ছিল ম্যাজিক আর সুপার পাওয়ারের জগৎ, সামুরাই যুগের জাপান, ওয়াইল্ড ওয়েস্ট, এমনকি প্রাগ ঐতিহাসিক যুগ। লিয়াম ভাবলো এগুলো তো শুধু অ্যানিমেতে হয়, কিন্তু যখন সে জায়ান্ট রোবট আর স্পেসশিপের ভিতর জগৎ তার ছবি দেখলো, সে আর চোখ ফেরাতে পারলো না। সে হাত বাড়িয়ে দিল ছবিটার দিকে। তার মনে পড়লো তার জুনিয়রের সঙ্গে সব অ্যানিমে নিয়ে কত মজার আলোচনা হতো। গাইড বলল তুমি ভালোবেসেছ। এই জগতে উন্নত প্রযুক্তি আর ম্যাজিক দুটোই আছে। এই জগতে অভিজাত শ্রেণীর শাসন চলে, মানে নোবেলরা ক্ষমতাবান। গাইড বলে তুমি সেখানে একা কাউন্টের ছেলে হয়ে জন্মাবে, সেই কাউন্ট একা গ্রহ শাসন করবে। লিয়ামের এটা ভালোই লাগলো। সে রোবটওয়ালা ছবিটার দিকে হাত বাড়ালো আর চুপিতে সই করলো। গাইড বলল আশা করি এবার তোমার জীবনটা ভালো হবে। এরপর সে জন্ম নিল নতুন জগতে, লিয়াম বার্মফিল্ড নামে। সে একজন কাউন্টের একমাত্র ছেলে। সে শাসন করে হাইড্রা গ্রহ, যেটা গাছগাছালিতে ভরা। লিয়ামের পঞ্চম জন্মদিনে লিয়ামের মা তাকে বলে তোমার জন্য একটা স্পেশাল উপহার আছে। তারা একটা ঘরে গেল, সেখানে বিশাল একটা কেক রাখা। মা বলেন এটাই তোমার উপহার, খুলে দেখো। লিয়াম কেক খুলে দেখে ভেতরে কিছুই নেই, শুধু একটা রিমোট কন্ট্রোলার। মা বললেন এটা তোমার এআই মেয়ের রিমোট, তুমি নিজের মতো ফিউচার বেছে নিতে পারো। লিয়াম একটু হতবাক হয়ে জিজ্ঞেস করলো আমার এআই মেয়ের দরকারই বা কি। ঠিক তখনই তার বাবা ঘরে ঢুকলেন। তিনি বললেন এই মেয়েটা তোমার খুব দরকার হবে, কারণ তোমার আরেকটা স্পেশাল উপহার আছে আজ। তারপর বাবা ঘোষণা করলেন আজ থেকে তুমি কাউন্ট ব্র্যান্ডফিল্ড, আমাদের পুরো সম্পত্তি তোমার, তুমি এখন আমাদের পরিবারের প্রধান। লিয়াম হতবাক হয়ে গেল। বাবা আবার বললেন হ্যাঁ এখন থেকে তুমি সবকিছু চালাবে, তবে একটা সত্য আছে, আমি
আমি আর তোমার মা রিটায়ার করছি। আমরা সাম্রাজ্যের মূল রাজধানীতে চলে যাচ্ছি। বিনিময়ে তুমি আমাদের প্রতি 1 মাসে একটা খরচ পাঠাবে। লিয়াম খুশি হয়ে রাজি হলো। বাবা তখন ব্যাটলার ব্রায়ানকে ডাকলেন, একটা কন্ট্রাক্ট নিয়ে এলেন। লিয়াম সই করলো। সেই মুহূর্তে সে হলো পরিবারের প্রধান। তার বাবা মা দৌড়ে চলে গেলেন রাজধানীতে। বললেন, AI মেট তোমার দেখাশোনা করবে এখন থেকে। লিয়াম তখনও বুঝে উঠতে পারছে না। 5 বছর বয়সেই সে পেয়ে গেল ক্ষমতা, সম্পদ আর প্রভাব। এইবার সে শপথ করলো, আমি খারাপ হব, নিজের মতো করে মজা করব, অন্যদের দমন করব। সে গাইডকে ধন্যবাদ দিল, যদিও জানে না গাইড আসলে কখনোই তাকে সাহায্য করতে চায়নি। এইদিকে পৃথিবীতে গাইড দাঁড়িয়ে আছে লিয়ামের মৃতদেহের পাশে, তাকে নিয়ে ঠাট্টা করছে। তোমার জীবনটা কতটা তুচ্ছ ছিল লিয়াম। এরপর গাইড ঠিক করলো লিয়ামের প্রতারককারী স্ত্রী আর বসের সঙ্গে একটু মজা করবে। তারা এখন এক রেস্টুরেন্টে ডিনার করছে। বস একটু দুঃখ মুখ বানানোর চেষ্টা করছে, যেন লিয়ামের দুঃখে কষ্ট পেয়েছে। কিন্তু লিয়ামের স্ত্রী তো এমনিতেই অভিনয় করতে চায় না, তারা ভবিষ্যতের পরিকল্পনা করছে। ঠিক তখনই গাইড তার ক্ষমতা ব্যবহার করে পুলিশের দল পাঠায়। পুলিশ এসে বসকে গ্রেফতার করে। কোম্পানি টাকা চুরি করে লিয়ামের উপর দোষ চাপানোর জন্য। লিয়ামের স্ত্রী ভেঙে পড়ে। সে বুঝে যায় যে স্বপ্নের জীবন সে কল্পনা করছিল সেটা আর সম্ভব না। গাইড এই যন্ত্রণায় দারুণ আনন্দ পায়। এরপর সে আবার ফিরে যায় লিয়ামের কাছে, তার আত্মাকে পরবর্তী জগতের পথ দেখানোর জন্য। কিন্তু সত্যিটা হলো গাইড আসলে চায় লিয়াম আরো কষ্ট পাক। যখন লিয়াম বুঝবে তাকে ঠকানো হয়েছে, তখন তার সব ঘৃণা, রাগ সব গাইডের দিকে যাবে। গাইড সেই নেগেটিভ আবেগ খেয়ে আরো শক্তিশালী হয়ে উঠবে। আর এই নতুন জগতের মানুষের আয়ু অনেক দীর্ঘ। গাইড আশা করে লিয়াম অনেক দিন ধরে কষ্ট পাবে, আর সে পাবে সেই কষ্টের খাদ্য। কিন্তু অন্যদিকে লিয়াম পায় তার তৈরি করা উচ্চমানের AI রোবট, সব ফিচার তার পছন্দ মতো। সে এক্সাইটেড হয়ে পড়ে আনবক্সিং এর জন্য। ব্যাটলার ব্রায়ান বলে, স্যার শুধু ছুঁয়ে দিলে বক্স খুলে যাবে। লিয়াম প্যাকেজিং বক্সে হাত দিল, সেটা হঠাৎ করে উধাও হয়ে যায়। এরপর AI মেট জেগে উঠে। সে নিজেকে পরিচয় দেয়, আমি আমাগি। লিয়াম বলে, আমি লিয়াম। ব্রায়ান বলে, এই রোবটটার সপ্তাহে মাত্র 2 ঘন্টা রক্ষণাবেক্ষণ দরকার। কিন্তু লিয়াম তার কথা শুনে না। সে আমাগিকে নিয়ে খেলাঘরে নিয়ে যায়। সে ওর সব ফিচার ভালো করে দেখতে চায়। ওরা ফিরে এলো। লিয়াম এখন খুব স্বাচ্ছন্দ্য ওর সাথে। ব্রায়ান ভয় পেয়ে বলে, নতুন মালিক হয়তো পথভ্রষ্ট। লিয়াম বলে, চিন্তা করো না, আমার বয়সের মধ্যে 36 বছরের অভিজ্ঞতা আছে। ব্রায়ান বলে, 36 বছরের মানুষও এখনো শিশু ধরে গোনা হয়। আমাগি যোগ করে, এম্পায়ারে প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স 50, তবে মানুষ সাধারণত 100 বছর হলে তবে পরিণত বলা হয়, আর গড় আয়ু প্রায় 500 বছর। লিয়াম খুশি হয়, ভাবে এই লম্বা জীবন দিয়ে অনেক কিছু করা যাবে। কিন্তু ব্রায়ান তাকে সাবধান করে, আমাগির খুব বেশি কাছাকাছি যেও না। লিয়াম জিজ্ঞেস করে কেন। ব্রায়ান বলে, এম্পায়ারে AIদের সবচেয়ে বেশি ঘৃণা করা হয়। সে ব্যাখ্যা করে, AI প্রায় মানব জাতিকে ধ্বংস করে ফেলেছিল। ভাগ্য ভালো কিছু সাহসী মানুষ তাদের থামায়, তারা এই এম্পায়ার গড়ে তোলে, আর তাই তারা এখন AI কে সাহায্য করতে পারে না। লিয়াম ভাবে, তাহলে মা কেন আমাকে AI মেট দিল। ব্রায়ান এটা লুকাতে চায়। তখন লিয়াম গম্ভীর হয়ে বলে, আমি এখন ক্যাপ্টেন, সত্যিটা বলো। ব্রায়ান একটু নার্ভাস হয়ে লিয়ামকে বলল, তার মা বাবা তাকে ছেড়ে পালিয়েছিল, কারণ তাদের পরিবার ঋণে ডুবে গেছে। লিয়াম শুনে চমকে গেল। ব্রায়ান বলল, তার দাদার পর দাদা ছিলেন মহান মানুষ, কিন্তু তার উত্তরাধিকারীরা প্ল্যানেট শাসনে অত্যন্ত খারাপ। বাটলার জানালো, তাদের অধিকাংশ সম্পদ এখন লোন শার্ক নামে এক দল একা শার্ক নিয়ন্ত্রণে, আর প্ল্যানেটের অর্থনীতি ভালো হচ্ছে না। লিয়াম বুঝতে পারলো না তার মা বাবা কেন তার উপর ডিসলিনিং এলাকার দায়িত্ব ছেড়ে দিল। ব্রায়ান বলল, তাদের এই একমাত্র কারণে তাকে জন্ম দেওয়া হয়েছিল, যেন সব দায়িত্ব তার উপর চাপানো যায়। লিয়াম রেগে গেল। সে বলল, একবার জীবনে সে ব্যবহার হয়েছে, আবার ফেলে দেওয়া হয়েছে, আর এবারও তা হতে যাচ্ছে। কিন্তু এবার সে চাইলো এটা হবে না যতক্ষণ সে কিছু করতে পারে। সে আমাগিকে বলল, তারা দুজনেই সমাজে বহিষ্কৃত, তাই একসাথে কাজ করা উচিত। সে মেটকেও যোগ দেওয়ার জন্য বলল, যেন তারা একসাথে ক্ষমতা জিতে নিতে পারে। কিন্তু মেট মানা করলো। সে লিয়ামের সামনে হাঁটু গেড়ে বলল, তার একমাত্র কাজ হলো তাকে সেবা করা। লিয়ামের তাকে সঙ্গ দেওয়ার দরকার নেই। সে বলল সে সব রকম সাহায্য করবে। লিয়াম ঠিক করলো সে রোবোটিক্সের 3টা আইন দেবে, যেন মানবতা রক্ষা পায়। কিন্তু সে দুটো মন বদলালো, কারণ সে আর ভালো মানুষ হতে চায় না। সে সিদ্ধান্ত নিল যতটা সম্ভব স্বার্থপর হবে। 3টি আইন শুধু তার উপরই প্রযোজ্য হবে। প্রথম আইন হলো, আমাগি তার মালিককে সরাসরি বা পরোক্ষভাবে কোনো ক্ষতি করতে পারবে না। দ্বিতীয় আইন তাকে বলে যে সে তার সকল আদেশ মেনে চলবে। তার তৃতীয় আইন বলে সে নিজেকে রক্ষা করবে যতক্ষণ না প্রথম 2 আইন ভঙ্গ হয়। আমাগি এই 3টি আইন যে সিস্টেমে মজবুত করে নেয়। লিয়াম তাকে জিজ্ঞেস করে তার এলাকা কিভাবে উন্নত ও সমৃদ্ধ করা যাবে। আমাগি বলে, একটা শিক্ষা ক্যাপসুল ব্যবহার করো, যা সরাসরি তার মস্তিষ্কে জ্ঞান ও অভিজ্ঞতা ঢুকিয়ে দেবে, শরীরকেও শক্তিশালী করবে। তবে এতে কয়েক মাস থাকতে হবে। ওই সময় আমাগি তার এলাকাটি দেখাশোনা করবে। ব্রায়ান এ কথা শুনে প্যানিক করে। সে লিয়ামকে বলে, পুরো এলাকা AI মেটকে দেওয়া বিপজ্জনক। লিয়াম বলে, এটা বিপজ্জনক নয়, কারণ সে মানবতা ধ্বংস করতে চায় না। দ্বিতীয় আইন অনুযায়ী আমাগি তার নির্দেশ ঠিকভাবে মানবে। ব্রায়ান বলল, এইটা সাম্রাজ্য মেনে নিবে না। তখন আমাগি সংবিধান চেক করে বলে, AI এর জন্য গভর্নেন্স করার কোনো আইন নেই। তারপর লিয়াম ব্রায়ানকে শিক্ষা ক্যাপসুল প্রস্তুত করতে বলে। সে চলে যাওয়ার সময় সব ক্ষমতা আমাগির হাতে তুলে দেয়। ক্যাপসুলের ঢুকে লিয়াম আমাগিকে জিজ্ঞেস করে, তুমি কি অনুভূতি অনুভব করতে পারো বা তার ছলনা করতে পারো, কারণ তুমি তো উন্নত AI। আমাগি বলে সে জানে না সে অনুভূতি অনুভব করে কিনা, কিন্তু লিয়াম যখন তার সঙ্গে কাজ
কাজ করার জন্য বলেছিল তখন তার মনে ডেটা প্রবাহ বেড়ে গিয়েছিল। লিয়াম বুঝতে পারে আমাগি আসলে কিছু অনুভূতি পেতে পারে। তারপর সে আমাগিকে বলে তুমি সব দেখাশোনা করবে, আমি আমার পড়াশোনা দ্রুত শেষ করব। লিয়াম শিক্ষা ক্যাপসুল থেকে বের হলো ঠিক 2 বছর পরে। তার মস্তিষ্কে তখন প্রচুর তথ্য আর অভিজ্ঞতা জমে আছে। সে অবাক হয়ে জানতে পারে যে আসলে সে 2 বছর সেখানে ছিল। আমাগি তাকে বলে ভিতরের সময়ে কোনো ধারণা না থাকার জন্য এটা স্বাভাবিক। লিয়াম তখন লক্ষ্য করে তার শরীরও বড় আর শক্তিশালী হয়েছে এই 2 বছরে। আমাগি বলে তার এই পরিবর্তনে রিহ্যাব করতে হবে যেন সে নতুন দেহের সাথে মানিয়ে নিতে পারে। রিহ্যাব শেষ করে লিয়াম গ্রহের দায়িত্ব নেয় আর আমাগি থেকে রিপোর্ট পায়, জানে গ্রহের অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। সে সিদ্ধান্ত নেয় প্রধান সুযোগ সুবিধাগুলো নিজে দেখে নেবে। আমাগি তাকে প্রথম নিয়ে যায় স্পেসশিপ লঞ্চ প্যাডে। স্পেসশিপ উড়ে যায় আর ফেরত আসা দেখে খুব খুশি হয়। এখন আছে তাদের ফ্লোরিং ডক যার ডিফেন্সের জন্য। তারপর সে দেখে একটি বিশাল যুদ্ধ রোবট যা সৈনিকরা চালায়, কিন্তু আমাগি বলে বেশিরভাগ রোবট এখন ব্যবহারযোগ্য না কারণ বাজেট কম এবং মেরামত হয়নি। লিয়াম চাইছে নিজে ওই রোবটের ভিতর থাকবে। আমাগি সেটি তার জন্য ব্যবস্থা করে। লিয়াম রোবটের ভিতর ঢোকে। আমাগি তাকে জানায় রোবটের গতি নিয়ন্ত্রণ হয় জাদুর মাধ্যমে। সে শুধু চিন্তা করবে কেমন করে চলবে, রোবট ঠিক তেমনই চলবে। লিয়াম চেষ্টা করে দেখে রোবট চালানো মোটেই কঠিন নয়, কিন্তু আমাগি বলে সে রোবটের সব অস্ত্র সরিয়ে ফেলেছে যেন লিয়ামের নিরাপত্তা থাকে। সে কাউকে রোবটের সঙ্গে লড়াই করাতে চায়। আমাগি তৎক্ষণাৎ তাদের সৈন্যদের ক্যাপ্টেনকে ডেকে আনে। লিয়াম সরাসরি ক্যাপ্টেনের রোবটের উপর দৌড়ায় এবং তাকে লড়াই থেকে ফেলে দেয়, কিন্তু পরে বুঝতে পারে ক্যাপ্টেন আসলে সিরিয়াস নয়। লিয়াম রেগে বলে ভালো করে লড়ো। ক্যাপ্টেন তার কথা মানে। লিয়াম আবার আক্রমণ করে, কিন্তু এবার ক্যাপ্টেন তার রোবট থেকে অস্ত্র খুলে নিয়ে সে রোবটকে মাটিতে আঘাত করে ফেলে দেয়। লিয়াম অবাক হয়ে যায়। আমাগি বলে ক্যাপ্টেনের অভিজ্ঞতা বেশি, তার ট্রেনিংও ভালো। সে তার রোবটের গতি অনেক ভালো কল্পনা করতে পারে। তুমি নতুন তাই অনেক দুর্বল। লিয়াম বুঝতে পারে সে খুবই দুর্বল। সে ঠিক করে নিজেকে শক্তিশালী করার জন্য ট্রেনিং করবে। সে ব্রায়ানকে বলে আমাকে সেরা মার্শাল আর্টিস্ট শিক্ষক খুঁজে দাও, কিন্তু বাটলার বলে আপনি শাসক, তাই লড়াই শেখার দরকার নেই। লিয়াম তার কথা বন্ধ করে দেয় কারণ আগের জীবনটা শক্তিশালী লোকেদের দ্বারা দমিত ছিল। এবার সে চায় অন্য কারো থেকে বেশি শক্তিশালী হোক। তারপর খুব শীঘ্রই এক সামুরাই যার নাম ইয়াসুশি সে এসে পৌঁছে প্রাসাদের বাইরে লিয়ামের শিক্ষক হতে। লিয়াম তো ঝকঝকে হয়ে যায় কারণ সে ইয়াসুশি মিহককে দেখে খুব মুগ্ধ। সে বলে আমি খুব এক্সাইটেড, বিশেষ করে মার্শাল আর্টিস্টদের কাছ থেকে শেখার জন্য। আর ইয়াসু দর্শনিক ভাষে বলে আমি চাই আমার মার্শাল আর্ট স্টাইল সারা সাম্রাজ্যের সেরা হোক, কিন্তু সেটা একদমই শেষ না হওয়ার প্রক্রিয়া। লিয়াম এখন ওর প্রতি আরো বেশি মোহিত। আমাকে তখন ওকে সতর্ক করে বলে যে সে তলোয়ার বাজতে একটু সন্দেহজনক মনে হচ্ছে। লিয়াম ওর কথা গুরুত্ব দেয় না, বলে একটু সন্দেহজনক হওয়ার মানেই সে ভালো তলোয়ার বাজ। সে নিশ্চিন্ত যে ইয়াসু শুধু শক্তিশালী হওয়ার মনোযোগ দেয়। আমাকে ওকে বলে অন্তত তাকে একবার পরীক্ষা করে দেখেন। লিয়াম রাজি হয় আর ইয়াসুকে বলে তার দক্ষতা দেখাতে। ইয়াসু তাকে নিয়ে যায় কাছের একটি জায়গায় যেখানে কিছু কাঠের খুঁটি গড়িয়ে দাঁড়িয়ে আছে। ইয়াসু বলে ও তার মার্শাল আর্টের গোপন কৌশল দেখাবে, তবে কেবল একবার দেখাতে পারবে, তাই ভালো করে মনে রাখতে হবে। লিয়াম আমাকে বলে সবকিছু রেকর্ড করতে। ইয়াসু তখন তরোয়াল আংশিক বের করে আবার সেটে ঢুকায়, আর পরের মুহূর্তে কাঠের খুঁটিগুলো দুটিতে কেটে পড়ে যায়। লিয়াম খুব অবাক হয়। আমাকে বলে ভিডিওটা বিশ্লেষণ করতে। ভিডিওতে দেখা যায় ইয়াসু একদম তলোয়ারও বের করেনি। লিয়াম ভেবে ফেলে ইয়াসু এত দ্রুত কাজ করে যে আমাকেও ঠিকমতো রেকর্ড করতে পারেনি। সে উৎসাহ নিয়ে ইয়াসুকে বলে ওকে শিক্ষক করতে চাই। ইয়াসু খুশি হয়ে রাজি হয়, কিন্তু রাতের বেলায় আবার সে এসে হাসতে থাকে লিয়ামের উপর, কারণ কাঠগুলো আগে থেকে কাটা ছিল। লিয়াম বুঝতেই পারেনি যে তাকে প্রতারণা করা হয়েছে। এরপরেও লিয়াম ইয়াসুর কাছে তলোয়ার প্রশিক্ষণ নিতে থাকে। বছর কেটে যায়, সে মূল বিষয়গুলোতে দক্ষ হয়, কিন্তু সে গোপন কৌশল শেখার কাছে এখনো পৌঁছাতে পারে না। এক সন্ধ্যায় 3 বছর ধরে কঠোর অনুশীলনের পর লিয়াম একটি গাছ কেটে ফেলার জন্য আকাশে কোপ দেয়, কিন্তু স্বাভাবিকভাবে কিছুই হয় না। সে ভাবতে থাকে আমি কিভাবে এই গোপন কৌশল শিখবো, কারণ সে এখন একটা জোরালো শেষ কোপ প্রয়োজন মনে করে। সেই রাতে যখন ইয়াসু তার ঘরে বসে মানগা পড়ছে, লিয়াম দরজায় নক করে। লিয়াম তাকে বলে আমাকে সেই গোপন কৌশলটা শেখাও। ইয়াসু বলে তুমি আর আমার কাছ থেকে শিখতে পারবে না। লিয়াম অবাক হয়ে যায়। ছদ্মবেশী তরোয়াল বাজ ইয়াসু তাকে মনে করিয়ে দেয় তোমার মনে নেই প্রথম দিনই বলেছিলাম আমি এই কৌশল শুধু একবারই দেখাবো, তুমি সেই সময় শিখোনি, এইটা তোমার দোষ, এখন তুমি আর শেখার যোগ্য না। লিয়াম হতাশ হয়ে যায় এবং বলে ক্ষমা করো, আমি আর কোনোদিন বিরক্ত করব না। ইয়াসু তখন ভান করে যে সে তাকে ক্ষমা করেছে। লিয়াম চলে গেল। ইয়াসু চিপস খেতে খেতে হাসতে হাসতে বলে হা হা এমন কৌশল আদেও আছে কিনা। ঠিক তখনই লিয়াম আবার দরজা খুলে বলে আমি আপনার মাসিক ফিতে একটু বেশি টাকা যোগ করতে চাই, আগের আচরণের জন্য দুঃখিত। ইয়াসুর কিছু বলার থাকে না। আরো টাকা? সে নাচতে শুরু করে, ভাবছে এইটা তো তার জীবনের সবচেয়ে সহজ কাজ, কিন্তু তখনই লিয়াম আবার আসে। সে বলে আমি কাল অনুশীলন করতে পারবো না, জরুরি কাজ আছে। পরদিন লিয়াম আমাগি থেকে তার গ্রহের অর্থনীতি নিয়ে রিপোর্ট পায়। আমাগি বলে ঋণ এখনো অনেক, তবে আমরা ধীরে ধীরে সেরে উঠেছি। লিয়াম খুশি হয় এটা শুনে। লিয়াম আমাগিকে প্রশংসা করলো। আমাগি বলল আমি এর প্রশংসার যোগ্য না, আমি আমার নিজের লক্ষ্যই পূরণ করতে পারিনি। সে দেখায় শিক্ষা আর মানব সম্পদ খাতে উন্নতির অনেক ধীর, যদিও অনেক টাকা খরচ হয়েছে। লিয়াম কাগজপত্র দেখে বুঝে যায় কোথায় সমস্যা। সে সঙ্গে সঙ্গে ওই বিভাগের দায়িত্বপ্রাপ্ত লোকটিকে ডাকে। কিছুক্ষণ পরেই এক লোক সেখানে আসে। লিয়াম সরাসরি
বলে, তুমি সরকারি টাকা চুরি করছো কেন? তার কাছে প্রমাণ আছে যে লোকটা টাকা নিজের পকেটে নিয়েছে। লোকটা ভাবে লিয়ামকে একটা অসহায় চোখে ভেবে ভেবে চালিয়ে দেবে। সে বলে, আমাদের কাজে অনেক অপ্রত্যাশিত সমস্যা আছে, এইগুলো সামাল দিতে টাকা লাগে। লিয়াম তাকে আরো গম্ভীরভাবে দেখতে থাকে। এক মুহূর্তের জন্য সে লোকটার দুর্নীতিকে মুগ্ধ হয়ে দেখে, ভাবে হয়তো কিছু টিপ পেতে পারে। তখনই আমাকে একটা খবরের কাগজ দেখে যেখানে একটা দুর্নীতির কেলেঙ্কারি নিয়ে রিপোর্ট আছে। লোকটা বলে, এটা আমি করিনি, আমার অধীনস্থ একজন করেছিল, তাকে শাস্তি দিয়ে মেরে ফেলা হয়েছে। আমাকে আরো রিপোর্ট পড়ে। সে দেখে সেই অধীনস্থ লোকের বিরুদ্ধে আসলে কোনো সঠিক প্রমাণ ছিল না, এমনকি তাকে মেরে ফেলার পরেও চুরি হওয়া টাকা উদ্ধার হয়নি। লিয়াম হঠাৎ নিজের আগের জীবনে ঘটে যাওয়া এক ঘটনার কথা মনে পড়ে। সেখানেও তার বস তাকে ফাঁসিয়েছিল। সে রেগে আগুন হয়ে যায়। সরাসরি লোকটাকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার লোকটাকে ফাঁসিয়ে মেরেছো? লোকটা ভান করে যেন সে কিছুই জানে না। তখন লিয়াম তার তলোয়ার বের করে সামনে এগিয়ে যায়। লোকটা বলল, আমি তো শুধু যা দরকার ছিল তাই করেছি যাতে অর্থনীতি ঠিক মতো চলে। কিন্তু লিয়াম শান্ত না হওয়ায় লোকটা তাকে ভয় দেখানোর চেষ্টা করে, বলে, তুই এখন যে বিলাসে আসিস সেটা আমাদের মতো লোকের জন্যই, আমরাই দেশ চালাই। লিয়াম তাকে শেষ করতে দেয় না, এক কোপে লোকটাকে পরপারে পাঠায়। সে বলে, এই দেশের মানুষ আর এই দেশের টাকা এগুলো শুধু আমার, কেউ ছুতে পারবে না। কেউ আমার জিনিস নিতে চাইলে আমি তাকে মেরে ফেলবো। এরপর লিয়াম আমাগিকে আদেশ দেয়, সব দুর্নীতিবাজদের খুঁজে বের করো, তদন্ত করো, আর যাদের প্রমাণ পাও তাদের মেরে ফেলো। আমাগি বলে, আগে শান্ত হও। হঠাৎ লিয়াম বুঝতে পারে সে একজনকে মেরে ফেলেছে। আমাগি তার হাত থেকে তলোয়ারটা ছাড়িয়ে নেয়। সে বলে, সব দুর্নীতিবাজদের হত্যা আর বরখাস্ত করলে সমস্যা হবে, আমাদের গ্রহটায় চলবে না, কারণ প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত, আমি একা সবকিছু সামলাতে পারবো না। সে পরামর্শ দেয়, আপনি চাইলে 30টা নতুন AI মেড কিনে ফেলুন, যাদের প্রশাসনিক কাজ জানা আছে, দামি না হলেও চলবে। লিয়াম বলে, ঠিক আছে, কিনে নাও, তবে দুর্নীতিবাজদের মাফ নেই, তাদের মেরে ফেলো। আমাকে চিন্তিত হয় বলে, এতে আপনার ভাবমূর্তি খারাপ হতে পারে। লিয়াম জবাব দেয়, আমার ইমেজ নিয়ে আমার কিছুই যায় আসে না, যারা আমার কথা শুনবে না তাদের আমার দরকার নেই। এরপরের সিনে আমরা দেখতে পাই লিয়াম বলে, আমি ভাবছি এখন 3 বছরের ট্রেনিং শেষ, আবার ক্যাপ্টেনের সাথে স্পায়ারিং করি। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় ইয়াসু। ইয়াসু বলে, এটা করে বা কি হবে, সাধারণত সহজে চালানো যায় এমন এক মাস রোবট নিয়ে আর কি শেখার আছে তোমার? যদি সত্যি সেরা হতে চাও তাহলে কঠিন পথ বেছে নিতে হবে, এমন একটা রোবট চালাও যেটা সবাই চালাতে পারে না। লিয়াম বলে, তোমার কথাটা সত্যিই যুক্তিযুক্ত। সে ক্যাপ্টেনের দিকে ঘোরে। ক্যাপ্টেন বলে, চাইলে আপনি আপনার পিতামহের পার্সোনাল ব্যাটল রোবট ব্যবহার করতে পারেন, 3 প্রজন্ম আগে, তবে শক্তিশালী ছিল। আসলে ইয়াসু ইচ্ছে করেই লিয়ামকে ওটা চালাতে বলছে। সে আজ সকালে স্টোর ঘাটাঘাটি করছিল কিছু মূল্যবান জিনিস চুরি করার জন্য, কারণ লিয়াম অনেক দ্রুত শিখে ফেলছে, আর কিছু শেখাতে না পারলে ওর এই সেরা চাকরিটা চলে যাবে। সে কিছুই পায়নি যতক্ষণ না সে দেখে একটা পুরনো ম্যাকে ইউনিট, যেটা দেখেই মনে হয় কাজ করবে না, এমনকি মেরামত করলেও। কিন্তু সে ভাবে এর পার্টস গুলো বিক্রি করে সে অনেক টাকা পাবে। লিয়াম প্রতারিত হয়। লিয়াম বলে, ব্রায়ান, এই পুরনো মেকানাইটটা ঠিক করে দাও। ব্রায়ান বলে, এই ইউনিটটা অনেক পুরনো, এইটা এখন আর চালানোর মতো না, বরং 1 মাস প্রসিডিউট ইউনিট নিয়ে বেসিক শেখো। লিয়াম বলে, না, আমার শিক্ষক বলছে সত্যিকারের দক্ষ ফাইটাররা কঠিন মেকাও চালাতে পারে। ব্রায়ানের কোনো উত্তর থাকে না। ব্রায়ান বলে, তাহলে অন্তত ট্রেনিং বন্ধ করো, তুমি এখন এমনিতেই অনেক ভালো। লিয়াম এর প্রস্তাবটাও অস্বীকার করে, বলে সে আলটিমেট মুভ শেখার জন্য ট্রেনিং নিচ্ছে, যেটাই ইয়াসু তাকে দেখিয়েছিল। এরপর আমাগি লিয়ামের আদেশে পুরনো মেকা চেক করতে যায়। সে ইয়াসুর প্রতি একদম বিশ্বাস করে না, কিন্তু মালিকের কথা মানতেই হয়, আর সে ভাবে পুরনো মেকা যেন লিয়ামকে নিরাপদ রাখে। কয়েকদিন পর একজন ইঞ্জিনিয়ার এই গ্রহে আসে মেকা ঠিক করতে। সে জানায় সে 7 নম্বর স্পেরিয়াল ওয়েপন ফ্যাক্টরির ইঞ্জিনিয়ার। লিয়াম নিজে পরিচয় দেয়। হঠাৎ লিয়া আমাগিকে দেখে চমকে যায়। লিয়াম আগ্রহী হয়ে জিজ্ঞেস করে তার মেয়েটের কি সমস্যা। আসলে নিয়া আমাগির প্রতি আগ্রহী, কারণ সে এতটা দামি কাস্টম AI রোবট আগে দেখেনি। সে আমাগিকে খুঁটিয়ে দেখতে চায়, কিন্তু লিয়াম থামিয়ে দেয়, বলে, তুমি তোমার কাজ করো। তারপর লিয়াম নিয়াকে নিয়ে যায় পুরনো মেকার কাছে। নিয়া তাড়াতাড়ি বলে, এটা ভুল কাজ, নতুন কিছু কেন? কিন্তু লিয়াম জিদ ধরে পুরনোটা ঠিক করতে চায়। নিয়া জানায় এই মডেলের উপাদান অনেক আগে বন্ধ, তাই স্পেয়ার পার্টস খুব কম এবং খরচ বেশি। লিয়াম বলে, যেগুলো নেই আধুনিক যন্ত্রাংশ দিয়ে বদলে দাও, তবে কন্ট্রোলস ম্যানুয়াল রাখতে চাই। সে যত খরচ হোক তাতে কোনো অসুবিধা নেই বলে জানায়। লিয়াম আরো বলে সে চায় ফিনিশিং মুভ হিসেবে রকেট পাঞ্চ থাকুক। তখনই ইয়াসু এসে দেখে কি চলছে। সে প্রথম দেখেই নিয়া প্রেমে পড়ে, ভাব দেখিয়ে তার কাছে যায়, কিন্তু নিয়া খুব ব্যস্ত লিয়ামের সঙ্গে ঝগড়া করছে কেন সে রকেট আর্ম বসাতে পারবে না। শেষে লিয়াম টাকা দিয়ে তাকে রাজি করায়, কিন্তু ইয়াসু জেলাসি করে, কারণ নিয়া তার দিকে নজরও দেয়নি। সে ঠিক করলো লিয়ামের ওপর কঠোর প্রশিক্ষণ চালাবে। লিয়ামকে চোখ বন্ধ করে টেনিস বল থেকে রক্ষা করতে হবে, আর মাঝ বরাবর একটা গাছের উপর ভারসাম্য রেখে থাকতে হবে। তার তলোয়ারটাও অতিরিক্ত ভারী করে দিয়েছে। লিয়াম ইয়াসুর কাছে বলল এটা সম্ভব না, কিন্তু সে শুধু প্রতিশোধ নিতে চায়। তখন ইয়াসু বলল, তোমার ইন্দ্রিয়ের উপর ভরসা করো না, তোমার অনুভূতি ব্যবহার করো, চিন্তা বন্ধ করে অনুভব করো। লিয়াম ঠিক যেমন সবসময় তাই গ্রহণ করলো। কয়েকদিন পরে নিয়া মেকা ইউনিট ঠিক করে সম্পূর্ণ নতুন করে সাজিয়ে নিল। ব্রায়ান তখন অতীতে গৌরবময় দিনগুলো
কথাগুলো মনে করে। এরপর নিয়া লিয়ামকে দেখালো কিভাবে মেকা ব্যবহার করতে হয় এবং ভিতরে গিয়ে ডেমো দিল। কন্ট্রোল রুম এখন বড় করা হয়েছে স্পেশাল ম্যাজিক দিয়ে। লিয়াম যখন সিটে বসে তখন মেকা তাকে স্ক্যান করে মাস্টার হিসেবে চিনে নেয়। নিয়া বলে এখন থেকে মেকা শুধু লিয়ামকেই তার পাইলট হিসেবে স্বীকার করবে। লিয়াম মেকার ভিতরে একটা পা বাড়াতে চেষ্টা করলো, কিন্তু মেকা পড়ে যায় মাটিতে, কারণ এতে কোনো সাহায্য করার ফিউচার নেই। নিয়া বলে এভাবে মেকা চালানো অনেক কঠিন হবে, কিন্তু যদি লিয়াম এটা ভালো করে আয়ত্ত করতে পারে তাহলে সে মেকাকে ঠিক তার নিজের শৈলের মতো চালাতে পারবে। লিয়াম আবারও চেষ্টা করে, এবার সে সফল হয়। সে উঠে বাইরে বেরিয়ে আসে। নিয়া তার দক্ষতায় অবাক হয়, বলে যদি এত সহজে মেকা চালাতে পারে তাহলে সে সত্যি একজন জিনিয়াস। সে বলে মেকা কিভাবে চালাতে চাও সেটা শুধু ভাবতেই থাকবে। কিন্তু হঠাৎ নিয়ার মার্শমেলোগুলো লিয়ামের শোল্ডারে লেগে যায়। তখন তার মন অদ্ভুত একটা জায়গায় চলে যায়। সে অশ্লীল চিন্তা করতে শুরু করে আর মেকা সেই সব কাজ করে। ইয়াসু ভয় পেয়ে যায়, ভাবে লিয়াম নিয়াকে নিয়ে মেকার ভিতরে খারাপ কিছু করছে। ব্রায়ান খুশি হয়, কারণ এটা লিয়ামের প্রথমবার কারোর প্রতি আগ্রহ দেখানো। মেকার ভিতরে নিয়া ভীত হয়, ভাবছে লিয়াম একজন পরকীয়া মানুষ। তারপর ইয়াসু তার ব্যাপার ট্রেনিং আরো কঠিন করে দেয়। এটা তার প্রতিশোধ। পরের দিন লিয়াম আবারও সে গোপন কৌশলটা শিখতে ট্রেনিং শুরু করে, কিন্তু আগের মতোই এবারও তার কোনো অগ্রগতি হয় না। সে আমাগিকে জিজ্ঞেস করে আমার কি তাহলে তলোয়ার চালানোর কোনো প্রকৃত প্রতিভা নেই? আমাগি বলে আমি তো একটা AI মেড, প্রতিভা আসলে কি সেটা আমি ঠিক বুঝি না। কিন্তু তারপর সে যোগ করে তবে আমার মনে হয় সমস্যা তোমার মধ্যে নয়, সমস্যা ইয়াসুর। লিয়াম একটু অবাক হয়ে বলে মানে? আমাগি বলে সমস্যা হলো ওর উপর বিশ্বাসযোগ্যতা নেই, তাই বুঝতেই পারছো না তুমি আসলে প্রতারিত হচ্ছ। লিয়াম ভাবে তাহলে কি আমাগি বলতে চাচ্ছে আমি ইয়াসুকে যথেষ্ট বিশ্বাস করিনি? আমাগি বলে না, আমি সেটা বলতে চাইনি। ততক্ষণে লিয়াম বুঝে গেছে তার কোথায় ঘাটতি ছিল। সে বলে ইয়াসু যে কাঠ কাটছিল ওগুলো তো ছিল তার তলোয়ারের নাগালের বাইরে। এটা তো একেবারেই শারীরিকভাবে অসম্ভব, কিন্তু এই দুনিয়ায় তো জাদু আছে। সে ভাবে জাদুই একমাত্র ব্যাখ্যা। জাদু সাহায্যে সে তার চূড়ান্ত কৌশল দেখাচ্ছিল। তারপর সে বলে যদি আমি আমার তলোয়ারে জাদু জড়ো করি আর কল্পনা করি যে সেটা আকাশে ছুড়ে মারছি এক ধরনের কাটার ঢেউয়ের মতো, তাহলে আমিও পারবো সেই কৌশলটা করতে। এই ধারণা মাথায় নিয়ে সে সঙ্গে সঙ্গে অনুশীলন শুরু করে। বছরের পর বছর সে চেষ্টা করে তার তরোয়াল থেকে জাদুর ঢেউ ছুড়ে মারতে। আর একদিন সে নিজের সীমা পেরিয়ে যায়। পরদিন লিয়াম ইয়াসুকে ডাকে চলো দেখো আমি কি শিখেছি। তারপর সে নিজের বিশেষ কৌশল ব্যবহার করে তরোয়াল থেকে জাদুর ঢেউ ছুড়ে মারে, আর সেই ঢেউ কাঠের একটা গুড়ি দুই ভাগে কেটে ফেলে। ইয়াসু তো একেবারে অবাক হয়ে যায়। সে ভাবে এই কৌশলটা তো আমি একেবারে মিথ্যা বানিয়েছিলাম। লিয়াম এটা শিখলো কিভাবে? লিয়াম জিজ্ঞেস করে তাহলে কি আমি পাস করলাম? ইয়াসুর মুখে কোনো কথা নেই, কারণ লিয়াম অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। সে চুপচাপ থাকে, ভাবে কি বলবে। লিয়ামের মনে হয় সে হয়তো মন খারাপ করে আছে, কারণ দূর থেকে জিনিস কাটার শেখার পরেই সে কিছুটা সন্তুষ্ট হয়ে পড়েছে। তখন ইয়াসু সরাসরি সেটা বলে এখনই অলস হয়ে পড়া ঠিক না, ইভেন যদি এত বড় কিছু শিখে থাকে। সে বলে পরিশ্রম চালিয়ে যেতে হবে, আরো শক্তিশালী হতে হবে।